মনে করি আমি অর্থ বুঝতে পারছি না। তাহলে আমরা কি করব? ইট ইস টাইম বা হাই টাইম থাকলে যদি সাবজেক্ট না থাকে লিখব টু ডু সামথিং। আর যদি সাবজেক্ট থাকলে লিখব ডিড সামথিং। তাহলে কথা কি হলো? ইট ইস হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে লিখব ডিড সামথিং, না থাকলে লিখব টু ডু সামথিং। আর যদি অর্থ বুঝে তোমার মতো লিখতে পারো তো অবশ্যই ইউ আর ওয়েলকাম। কমপ্লিটিং সেন্টেন্স মাত্র ১৩টা নিয়মে একদম শেষ করে দেব। যদি এই ১৩টা নিয়মের বাইরে কোনো প্রশ্ন হয় তবে তার জন্য আছে একটা জাদুকরী নিয়ম। এবং দেখো এই নিয়মের শেষে এর যাবৎ যতগুলো প্রবাদ বাক্য এসেছে কমপ্লিটিং সেন্টেন্স সবগুলো এখানে দিয়েছি, যেটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি পিডিএফ দিয়ে দেব। এবং দেখো এখানে আমি যে ১৩টা নিয়ম শেখাবো তার বেশ কিছুতে আমি এমন কিছু টেকনিক দিয়েছি যাতে তুমি বাংলা অর্থ না বুঝলেও যেন অ্যান্সারটা লিখতে পারো। তো চলো শুরু করে দিই কমপ্লিটিং সেন্টেন্সের একটা দারুণ ভিডিও। কমপ্লিটিং সেন্টেন্স এটা এসএসসি এবং এইচএসসি উভয়ের ক্ষেত্রেই কিন্তু আছে। তো দেখো কমপ্লিটিং সেন্টেন্স মানে হলো বাক্য সম্পন্ন করা বা বাক্যের বাকি অংশ লেখা। এখানে ২ টা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। কি? আমাদের একটা অংশ দেওয়া থাকে, সেই অংশের অর্থের উপর খেয়াল রাখতে হয় এবং যেই অংশটা দেওয়া আছে সেই টেন্সটা কোন টেন্সে থাকলে বাকিটা কোন টেন্সে লিখতে হয়। এইটার উপর ভিত্তি করে আমাদের আলোচনাটা হবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে ১ নম্বর নিয়ম বেশ গুরুত্বপূর্ণ। এটা হলো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম যদি আমাদের দেওয়া থাকে, তো এর নিয়ম হলো এরপরে যদি সাবজেক্ট দেওয়া থাকে ইট ইজ টাইম বা হাই টাইমের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তুমি যাই লিখবা ভি টু মানে পাস্ট টেন্সে লিখবা। আর সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব ওয়ান। মানে কি? দেখো ইট ইজ হাই টাইম এই যে এরপরে গ্যাপ। তো এখানে মনে করো সাবজেক্ট ওই দেওয়া ছিল, মনে করো দেওয়া ছিল সাবজেক্ট আছে, তাহলে আমি যাই লিখেছি দেখো ভি টু চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। কিন্তু একই জিনিস যদি এইভাবে আসে ইট ইজ টাইম বা হাই টাইম, দেখো সাবজেক্ট নাই, তাহলে আমরা কি লিখেছি টু প্লাস ভার্ব ওয়ান টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। এখন এখানে টেকনিক আমরা দেখি। মনে করি আমি অর্থ বুঝতে পারছি না। তাহলে আমরা কি করব? ইট ইস টাইম বা হাই টাইম থাকলে যদি সাবজেক্ট না থাকে লিখব টু ডু সামথিং। আর যদি সাবজেক্ট থাকে লিখব উই, সাবজেক্ট থাকলে লিখব ডিড সামথিং। তাহলে কথা কি হলো? ইট ইস হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে লিখব ডিড সামথিং, না থাকলে লিখব টু ডু সামথিং। আর যদি অর্থ বুঝে তোমার মতো লিখতে পারো তো অবশ্যই ইউ আর ওয়েলকাম। এরপর আমরা ২ নম্বর নিয়মে চলে আসলাম, সেটা হলো লেস্ট। লেস্ট মানে হলো তা না হলে, লেস্ট মানে তা না হলে। তো লেস্টের নিয়ম হলো এই সাবজেক্টের পরে শুড বা মাইট এর যেকোনো একটা পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়। লেস্ট আসে মানেই পরে সাবজেক্টের পরে আমি কী দেবো? শুড বা মাইট এর যেকোনো একটা পরে ভার্ব অন দেবো। মানে কি? একটা উদাহরণ দেখো, ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট তা না হলে কি হবে? এই যে সাবজেক্ট দিলাম ইউ, এবার এই যে শুড বা মাইট যেকোনো একটা, দ্রুত না হাঁটলে কী হবে? মিস দ্য ট্রেন, তুমি ট্রেন মিস করবা, ক্লাস মিস করবা, বাস মিস করবা, এই ধরনের কিছু একটা হবে। আরেকটা উদাহরণ দেখো, আই স্টাডিড সিরিয়াসলি, আমি খুব ভালোভাবে পড়াশোনা করেছিলাম, লেস্ট তা না হলে কী হতো? এই যে সাবজেক্ট দিলাম আই, শুড বা মাইটের যে কোনো একটা কী হতো? ভালোভাবে না পড়লে ফেইল ইন দ্য এক্সাম। তার মানে লেস্টের নিয়ম হলো আগের এই আগে যে অংশ আছে তার সাবজেক্ট, এখানে সাবজেক্ট নেই মানে ইউ, এই যে সাবজেক্ট আই, এরপর শুড বা মাইটের যে কোনো একটা পরে যে ভার্ব দিবা তার প্রেজেন্ট ফর্ম। এইখানেও কিন্তু একটা টেকনিক আছে। সেটা কি? তুমি যদি না বুঝো, বাংলা না বুঝো, অর্থ না মেলাইতে পারো, তাহলে কি করবা? সাবজেক্টটা দিয়ে শুধু লিখবা শুড সাফার, তা শেষ। শুড সাফার মানে কি? দেখো, ওয়াক ফাস্ট লেস্ট, এখানে সাবজেক্ট ছিল না। মনে রাখবা যার সাবজেক্ট নেই তার সাবজেক্ট হলো ইউ। যে ইউ, যে শুড সাফার দিয়ে দিলাম। এখানে আছে হি ইজ ওয়াকিং ফাস্ট, সে দ্রুত হাঁটছে, লেস্ট। সাবজেক্ট কে ছিল হি, হি দিয়ে যে শুড সাফার। তাহলে কিন্তু হয়ে গেল। তুমি যদি আগের মতো এইভাবে অর্থগুলো লিখতে পারো অবশ্যই ইউ আর ওয়েলকাম। নিচেরটা লিখলেও কিন্তু নাম্বার পাবে। এরপর চলে আসছে ৩ নম্বরে মোস্ট গুরুত্বপূর্ণ একটা নিয়ম। সেটা হলো অ্যাজ ইফ, অ্যাজ দো আর সিন্স। ইংরেজিতে সিন্স কিন্তু ২ টা আছে। একটা সিন্স বাক্যের ১ম এ বসে, আরেকটা হলো বাক্যের মাঝখানে বসে এবং এটা সময়বাচক কিছু একটা বোঝায়। তো এই অ্যাজ ইফ, অ্যাজ দো আর সিন্স এর নিয়ম হলো একই। কি? এদের ১ম অংশটা দেওয়া থাকে পরীক্ষায়, সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্টের গোষ্ঠী যদি হয়, তাহলে পরে আমরা লিখব পাস্ট ইনডিফিনিট মানে ভি টু। মানে কি? এই যে দেখো, হি অ্যাক্টস অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর আগে অ্যাক্টস আছে প্রেজেন্টে, এই যে আমি লিখলাম হলো পাস্টে লিখলাম। আর যদি প্রথমেই যদি পাস্টে থাকে তাহলে পরে লিখব হ্যাড প্লাস ভি থ্রি, যাকে আমরা পাস্ট পারফেক্ট বলি। ঠিক আছে? মানে বিষয়টা কি হলো? অ্যাজ ইফ, অ্যাজ দো সিন্সের প্রথমে যদি প্রেজেন্ট থাকে পরে লিখব পাস্টে, আর প্রথমে পাস্টে থাকলে পরে লিখব হ্যাড প্লাস ভি থ্রি মানে পাস্ট পারফেক্ট। আরও সহজে বলা যায় ভি ওয়ান থাকলে ভি টু, ভি টু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি। আমরা উদাহরণ দেখি।
যে হি স্পোক, এই যে পাস্টে অ্যাজ ইফ, দেখো পাস্টে ছিল, পরে আমরা দিয়েছি হ্যাড প্লাস ভি থ্রি, যাই লিখবো হ্যাড প্লাস ভি থ্রি। এখানে দেখো হ্যাজ বিহ্যাভড, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য দেখো পরে পাস্টে দিয়েছি। ইট ইজ আ লং টাইম সিন্স, ইজ প্রেজেন্টে, এ দেখো পরে পাস্টে। ইট ওয়াজ 5 ইয়ার্স, ওয়াজ পাস্টে, পরে দেখো হ্যাড প্লাস ভি থ্রি আমরা দিয়েছি। এখানেও কিন্তু একটা টেকনিক আছে। টেকনিকটা কি, এই অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে এরপরে সাবজেক্ট না থাকলে নাথিং হ্যাপেন্ড, মানে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে সাবজেক্ট দেওয়া নাই, তাহলে লিখবো নাথিং হ্যাপেন্ড, অথবা নাথিং হ্যাড হ্যাপেন্ড, এটা দিলেও কিন্তু হবে। মানে কি, দেখো, মানে যাই হোক, তো তুমি মনে করো অর্থ বুঝতে পারছো না, শুধু বুঝেছো এটা পাস্টে আছে, এই যে পাস্টে আছে না, হি স্পোক, ব্যাস আমরা লিখবো এই যে পাস্টে আছে, তাহলে নাথিং হ্যাড হ্যাপেন্ড, পাস্টে হলে হ্যাড প্লাস ভি থ্রি, আর যদি প্রেজেন্টে হয় লিখবো নাথিং হ্যাপেন্ড, অর্থ যাহাই হোক। এই পাশে প্রেজেন্ট হলে নাথিং হ্যাপেন্ড, পাস্টে হলে নাথিং হ্যাড হ্যাপেন্ড, যদি সাবজেক্ট দেওয়া না থাকে। আর সাবজেক্ট দেওয়া থাকলে যে কোনো একটা ভার্বের পাস্ট বা হ্যাড প্লাস ভি থ্রি আমরা দিয়ে দেবো। উল্লেখ্য, তুমি যদি অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রে যদি বি ভার্ব ব্যবহার করো, সেটা কিন্তু ওয়াজ হবে না, ওয়ার হবে। অ্যাজ ইফ অ্যাজ দোর পরে ওয়াজ হয় না, সবসময় ওয়ার হয়। আশা করি তোমরা টেকনিকটা বুঝেছো, এবং আসলে আশা করি এই নাম্বারটা পাবে। এরপরে আরেকটা নিয়ম আসছে, হার্ডলি হ্যাড, স্ক্র্যাচলি হ্যাড, নো সোনার হ্যাড। তো দেখো, এদের ক্ষেত্রে কি হয়, প্রথম অংশটা দেওয়া থাকে, সেটা হলো ভি থ্রিতে দেওয়া থাকবে, তাহলে আমি বাকি যেটা লিখবো সেটা কিসে লিখবো, ভি টুতে, মানে পাস্ট ফর্মে লিখবো। ঠিক আছে, হার্ডলি হ্যাড, স্ক্র্যাচলি হ্যাড, নো সোনার হ্যাডের পরে প্রথম অংশ এইভাবে দেওয়া থাকবে ভি থ্রিতে, পরে আমরা কিসে লিখবো, ভি টু, মানে যাই লিখবো পাস্ট টেন্সে লিখবো। যেমন দেখো, হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন, যেই না মাত্র স্টেশনে পৌঁছাইলাম, হোয়েন দ্য ট্রেন লেফট, তুমি লেফট না দিয়ে অ্যারাইভড দিতে পারো, ইট স্টার্টেড টু রেইন দিতে পারো, মানে যাই লিখবো পাস্ট টেন্সে লিখবো। আবার দেখো, নো সোনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, ক্লাসের যেই টিচার প্রবেশ করলো, যেই না মাত্র প্রবেশ করলো, দে স্টুড আপ, অথবা দে কেপ্ট সাইলেন্ট, মানে যাই লিখবো পাস্ট টেন্সে লিখবো। তাহলে হার্ডলি হ্যাড, স্ক্র্যাচলি হ্যাড, নো সোনার হ্যাড হলে পরের ক্লজে আমরা যাই লিখবো ভার্বের পাস্ট ফর্ম লিখবো। এইখানে কিন্তু একটা ভুল হয়, যে জন্য অনেকে নাম্বার পাওয়া না, সেটা হলো হার্ডলি হ্যাড আর স্ক্র্যাচলি হ্যাড হলে এই অ্যান্সার লেখার আগে একটা হোয়েন দিতে হয়, আর নো সোনার হ্যাড হলে দেন দিতে হয়। এই দেখো এখানে আমি লিখে দিয়েছি, এই ভুলটা কিন্তু তোমরা অনেকেই করো। ঠিক আছে, আশা করি আর করবে না। 5 নম্বর নিয়ম, মোস্ট ইম্পর্টেন্ট, এই নিয়ম পরীক্ষায় থাকবেই ইনশাআল্লাহ। ঠিক আছে, সেটা হলো ইফযুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। আমি এটা খুব সহজে বোঝাবো, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। ইফযুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে, এবং ইফের প্রধানত 3টে নিয়ম আছে। সেটা কি, ইফের পরে, মানে ইফ আছে, ইফের পরে যদি প্রেজেন্ট হয়, ইফের পরে যে বাক্য মানে বাক্যাংশ থাকে, সেটা যদি প্রেজেন্টে থাকে, তাহলে পরের অংশে কি হবে জানো, সাবজেক্টের পরে ক্যান, মে, শ্যাল, উইলে যে কোনো একটা, পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এই ক্যান, মে, শ্যাল, উইল প্লাস ভি ওয়ান, এইভাবে মনে রাখবো। অনেক বইয়ের এইভাবে দেওয়া থাকে, ইফের পরে প্রেজেন্ট হলে বাকিটা প্রেজেন্ট বা ফিউচার। ঠিক আছে, তো প্রেজেন্ট ফিউচারের স্ট্রাকচার মনে রাখা ঝামেলা মনে হয় আমার কাছে, এই জন্য আমি এইভাবে বলেছি, ইফের পরে যদি প্রেজেন্টে থাকে, দ্বিতীয় অংশে কী লিখবো, সাবজেক্টের পরে ক্যান, মে, শ্যাল, উইলে যে কোনো একটা, পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে তুমি মাস্টও দিতে পারো, সমস্যা নেই। দেখো, ইফ ইউ ওয়েস্ট ইউর টাইম, যদি তুমি তোমার সময় নষ্ট করো, ওয়েস্ট হলো প্রেজেন্টে, তাহলে কি হবে, সাবজেক্ট দিয়ে দিলাম, এই যে ইউ সাবজেক্ট দিয়ে দিলাম, এবার ক্যান, মে, শ্যাল, উইলের একটা দিয়ে দিলাম। তো সময় নষ্ট করলে কি হবে, তুমি দিলে ইউ উইল সাফার ইন দ্য লং রান দিতে পারো, ইউ উইল সাফার দিতে পারো। আমি দিয়েছি ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম, এই ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, এবার দেখো একই নিয়ম, ইফের পরে এখন যদি শুধু পাস্টে হয়, আগের মতোই সাবজেক্ট দেব, শুধু যেহেতু এখানে পাস্ট ছিল, তাই ক্যান না দিয়ে কুড দেব, উইল না দিয়ে উড দেব, মে না দিয়ে মাইট দেব। মানে কি, ইফের পরে পাস্টে হলে এবং সাবজেক্টের পরে কী হয়ে যাবে, উড, কুড, মাইটের যে কোনো একটা প্লাস ভি ওয়ান, উড, কুড, মাইটের যে কোনো একটা প্লাস ভি ওয়ান। তাহলে কি হলো, ইফের পরে প্রেজেন্ট হলে সাবজেক্টের পরে ক্যান, মে, শ্যাল, উইল প্লাস ভি ওয়ান, আর ইফের পরে পাস্টে হলে সাবজেক্টের পরে উড, কুড, মাইট প্লাস ভি ওয়ান। ভি ওয়ান কিন্তু হবেই, শুধু ক্যান না হয়ে কুড হয়ে যাবে। যেমন দেখো, ইফ ইউ লিসেন্ড এজ এ পাস্টে টু মি, তুমি যদি আমাকে আমার কথা শুনতে, এই যে সাবজেক্ট দিলাম আই, এবার দেখো উড দিয়েছে যেহেতু পাস্টে, তাহলে উড আমি এখানে কুড দিতে পারতাম, মাইট দিতে পারতাম, পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হেল্প ইউ। এবার দেখো, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাঁ এটা কিন্তু আবার তোমাদের ভুল হয়।
ইফের পরিবর্তে অনেক সময় হ্যাড দেওয়া থাকতে পারে। ইফের পরে এই যে এখানে লিখে দিয়েছি, ইফের পরিবর্তে আনলেস, হ্যাড, প্রোভাইডেড দ্যাট, শুধু প্রোভাইডেড, ইন কেস ইত্যাদিও কিন্তু থাকতে পারে, এরা ইফের নিয়ম। তো দেখো, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এখন হ্যাড মানে কিন্তু ইফ, আবার হ্যাড নিজেই কিন্তু একটা ভার্ব। এখন বলো তো হ্যাড প্রেজেন্ট নাকি পাস্টে? হ্যাড কিন্তু পাস্টে। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট, হ্যাড হলো পাস্টে। তাহলে হ্যাড কিন্তু দুইটা কাজ করছে, একটা হলো ইফের কাজ করছে, আর একটা হ্যাড হলো নিজেই পাস্ট। তাহলে নিয়মটা কী হলো, ইফ এবং ভি2। এর জন্য দেখো পরে সাবজেক্টের পরে উড বা কুডের যে কোনো একটা প্লাস ভি1 দিয়ে বসিয়ে দিয়েছি। আশা করি বুঝেছো, না বুঝলে আরেকটু ব্যাকে গিয়ে এটা আরেকবার পুনরায় দেখো, আশা করি বুঝতে পারবে। এর ৩ নম্বর নিয়ম যেটা বেশি ভুল হয় তোমাদের, সেটা হলো ইফের পরে যে পাস্ট পারফেক্ট থাকে, মানে হ্যাড প্লাস ভি3। ইফের পরে হ্যাডও আছে, ভি3ও আছে, শুধু হ্যাড না কিন্তু এরকম, হ্যাডও আছে, ভি3ও আছে, তার মানে পাস্ট পারফেক্ট। হ্যাড প্লাস ভি3 হলে এই নিয়মটা হবে উড হ্যাভ বা কুড হ্যাভ পরে ভার্বের ভি3। এইটাই কিন্তু ভুল হয় আমাদের। দেখো ইফের পরে হ্যাড প্লাস ভি3, এজন্য পরের অংশ কী হয়েছে দেখো, সাবজেক্টের পরে উড হ্যাভ বা কুড হ্যাভ পরে ভার্বের ভি3। এইখানে দেখো ইফ না দিয়ে হ্যাড দিয়েছে, তো ওই হ্যাড মানে ইফ, আবার হ্যাডের পরে দেখো যে ভি3 আছে, হ্যাডের পরে ভি3, তো হ্যাডের পরে ভি3 আছে, তাহলে কী হবে, উড হ্যাভ বা কুড হ্যাভ পরে ভার্বের ভি3। আমার মনে হয় তোমরা কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম 3টা বুঝেছো। না বুঝলে এটা আরেকবার দেখবে, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে, এই নিয়মিত পরীক্ষায় আসবেই ইনশাআল্লাহ। তো এই যে ইফের পরিবর্তে আনলেস থাকতে পারে, হ্যাড থাকতে পারে, প্রোভাইডেড দ্যাট থাকতে পারে, মাঝে মাঝে ইনকেস থাকতে পারে, নিয়মটা কিন্তু একই। চলে আসছে 6 নম্বর নিয়মে, উড দ্যাট এবং আই উইশ, এটাও পরীক্ষায় আসে। তো উড দ্যাট আর আই উইশ যদি থাকে, জাস্ট সাবজেক্টের পরে ভি2, সাবজেক্টের পরে কী হবে, ভি2। কীরকম দেখো, আই উইশ, সাবজেক্ট দিলাম আই, ওয়ার এ বার্ড, এখানেও কিন্তু ওয়াজ হবে না, উড দ্যাট আই উইশ এদের পরে ওয়াজ হয় না, বি ভার্ব দিলে ওয়ার দিতে হবে। তুমি অন্য ভার্ব দাও তার ভি2, কিন্তু বি ভার্ব দিলে ওয়ারে দিতে হবে। যেমন দেখো আই উইশ আই কুড হেল্প দেম, তাহলে আই উইশ উড দ্যাট থাকলেই পরে ভার্বের কী হবে, ভি2। উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড এগেন, এই কয়েকটা উদাহরণ মনে রাখবা, যেমন আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ বার্ড, তারপরে উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড এগেন। এই কয়েকটা মুখস্থ করলেই দেখো এইখান থেকে চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলে আসছে 7 নম্বর নিয়মে, আসে পরীক্ষায় ভালোই, সেটা হলো সো দ্যাট মানে যাতে, মাঝে মাঝে সো দ্যাট না দিয়ে ইন অর্ডার দ্যাট দিতে পারে, একই কথা, সো দ্যাটও যা, ইন অর্ডার দ্যাটও তাই। তো সো দ্যাট আর ইন অর্ডার দ্যাটের নিয়ম হলো সাবজেক্টের পরে কী হবে, ক্যান বা কুড প্লাস ভি1। মনে রাখবো, সো দ্যাট থাকলেই সাবজেক্টের পরে ক্যান বা কুড প্লাস ভি1। ঠিক আছে, তো সো দ্যাট মানে যাতে, দেখো ইউ হ্যাভ টু রিড অ্যাটেন্টিভলি, তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে, সো দ্যাট যাতে, যাতে কী করতে পারো, ওই যে সাবজেক্ট, সাবজেক্ট দিলাম। এবার ক্যান বা কুড, এই পাশে প্রেজেন্ট হলে ক্যান, এই পাশে পাস্টে হলে কুড দিতে হয়। তো এই পাশে প্রেজেন্ট ছিল, তাই দিলাম ক্যান। ভালোভাবে পড়লে কী হবে, ইউ ক্যান পাস দ্য এক্সাম। আর একটা উদাহরণ দেখো, আই ওয়ার্কড পাস্টে হার্ড, কঠোরভাবে পরিশ্রম করেছিলাম, সো দ্যাট যাতে, এই যে আই, পাস্টে আসলে কুড, শাইন ইন লাইফ বা সাকসিড ইন লাইফ, এগুলো আমরা দেবো। সো দ্যাটের নিয়ম আশা করি তোমরা পারবে ইনশাল্লাহ। তো এরপরে দেখো সো ডট ডট দ্যাট, হ্যাঁ এই নিয়মটা কিন্তু আসে। তো শুধু সো দ্যাট হলে সাবজেক্ট আবার কী হলো, ক্যান বা কুড প্লাস ভি1। আর সো ডট ডট দ্যাট হলে কী হবে, একই রকম নিয়ম, শুধু সাবজেক্ট আবার ক্যান নট বা কুড নট প্লাস ভি1। এটা হবে শুধু ক্যান বা কুড, আর সো ডট ডট দ্যাট সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট। দেখো হি ওয়াজ সো পোর দ্যাট, সে এতই গরিব ছিল যে, এই যে সাবজেক্ট হি কুড নট, পাস্টে ছিল বলে কুড নট দিলাম, কি পারে নাই, বাই ফুড। ঠিক আছে, তো এখানে একটা কথা বলেছি, এখানে আমাদের শুধু ক্যান নট বা কুড নট না, প্রয়োজনে তুমি ডো নট দিতে পারো, ডাজ নট দিতে পারো, শুড নট দিতে পারো, আবার নট না দিয়ে অ্যাফার্মেটিভভাবেও কিন্তু লেখা যায়। এই উদাহরণটা দেখো, টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, সময় এত মূল্যবান যে, উই মাস্ট ইউজ ইট প্রপারলি, এটা আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে আমরা বাধ্য। এইভাবেও কিন্তু করা যায়, আশা করি বুঝেছো। 8 নম্বর নিয়ম, এটা হলো টু ডট ডট টু প্লাস ভার্ব ওয়ান। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্স যদি আমাদের টু ডট ডট টু দেওয়া থাকে, এরপরে ভার্ব ওয়ান বসবে। কোন ভার্ব ওয়ান দেবো, যা পারে না, মানে এই টু ডট ডটের পর একটা কিছু দেওয়া থাকে, এইটার কারণে যা পারে না, সেই ভার্বের ভি1। মানে কি দেখো, দ্য পোয়েম ওয়াজ টু ডিফিকাল্ট টু, কবিতাটা খুবই কঠিন ছিল। এখন কঠিন থাকার কারণে কি পারি না, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারি না, বা মুখস্থ করতে পারি না, যা পারে না শুধু সেই ভার্বের ভি1।
যে টু ডট ডট টু। ওকে, এই নিয়মটা কিন্তু আমাদের একটু ঘুরিয়ে দিতে পারে, সেটা হলো টু ডট ডট টু না দিয়ে টু ডট ডট ফর দিতে পারে। হ্যাঁ, তো এইটুকু মনে রাখবো, টু ডট ডট আসে মানে পরে টু প্লাস ভার্বান হবেই। এখন যে ফর দেওয়া থাকে, ফরের জন্য আমরা একটা ব্যক্তি দিয়ে দেবো যে কার জন্য, ফর মানে জন্য। উদাহরণ দেখো, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর, বাক্সটা খুবই ভারী ছিল, ফর কার জন্য, আমি দিলাম মি বা হিম বা আস। এবারে টু যেহেতু আসে পরে টু প্লাস ভার্বান হবেই। এখন বাক্স ভারী হওয়ার জন্য আমরা কি পারি না, যা পারে না সেই ভার্ব, টু মুভ, টু ক্যারি, টু লিফট, ঠিক আছে, যা পারে না সেই ভার্বটা দিয়ে দিলাম। ওকে, ৯ নম্বরে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। হোয়াইল। হোয়াইল মানে হলো যখন। হোয়াইলের নিয়মটা দেখো, হোয়াইল থাকলে হোয়াইলের পরে হয়, প্রথম ক্লজে হয় আইএনজি, পরের ক্লজে ভি টু। আমরা মুখস্থ করে ফেলবো। প্রথম বাক্যাংশে আইএনজি, দ্বিতীয় বাক্যাংশে ভি টু। যেমন দেখো, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, এটা মনে করো পরীক্ষায় দেওয়া আছে, এই পাশে গ্যাপ, তাহলে যাই লিখবো ভি টুতে, কারণ হোয়াইল থাকলে দ্বিতীয় ক্লজে গিয়ে হয় ভি টু হয়। এই যে, আবার আমাদের কিন্তু এমন থাকতে পারে, এইটা দেওয়া থাকলেও পরে হোয়াইল দিয়ে গ্যাপ থাকতে পারে, তার মানে কি আইএনজি হবে। এখন এই আইএনজি যোগের আরেকটা নিয়ম আছে দেখো, হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে এই যে সরাসরি আইএনজি যোগ, কিন্তু এখান থেকে হোয়াইলের পর আই সাবজেক্ট দেওয়া আছে, তাহলে কিন্তু ওয়াজ বা ওয়ার দিয়ে পরে আইএনজি যোগ। এই যে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াজ বা ওয়ার দিয়ে পরে আইএনজি যোগ, আর দ্বিতীয় ক্লাসে ভি টু ভি টু হবে। একই উদাহরণ দেখো, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স এ স্নেক, এখানে হোয়াইল এর পাশে সাবজেক্ট দেওয়া থাকে, তাহলে হবে ওয়াজ ওয়াকিং। এখানে যদি প্লুরাল সাবজেক্ট থাকতো তাহলে কিন্তু ওয়ার ওয়াকিং ইন দ্য গার্ডেন, এটা কিন্তু ঠিকই আছে। আশা করি বুঝেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। ১০ নম্বর নিয়ম, উড ইউ মাইন্ড, এটা হলো অনুরোধ করা বোঝাইতে ব্যবহৃত হয়। উড ইউ মাইন্ড মানে যদি কিছু মনে না করেন, উইথ এ ভিউ টু মানে লক্ষ্যে। তো যাই হোক, এইগুলো থাকলে পরে ভার্বের সাথে কী হয়, আইএনজি। উড ইউ মাইন্ড আর উইথ এ ভিউ টু থাকলে পরে ভার্বের সাথে কী হবে, আইএনজি যুক্ত হবে। দেখো, হি কেম টু ইউ, সে তোমার কাছে এসেছিল উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু মানে জন্যে, সে তোমার কাছে এসেছিল কিসের জন্য, এই যে গেটিং হেল্প। হি ওয়াজ ইউজ টু, এই ইউজ টু হলেও আইনজি যুক্ত হয়, খুব বেশি ইম্পর্টেন্ট না। তো উড ইউ মাইন্ড আর উইথ এ ভিউ টু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা একদম শেষে চলে এসেছি আমাদের আজকের আলোচনার। তো দেখো, এখানে একটা নিয়ম দেওয়া আছে, এটা অনেক বড় একটা নিয়ম এবং এটা নিয়ম থেকে বেশি কমন আসে। সেটা হলো, যদি অ্যান্ড বাট অর দ্যাট অ্যাজ সিন্স, এই যে সিন্স, আমরা একটা সিন্সের নিয়ম কিন্তু শিখেছিলাম, বাক্যের মাঝখানে ছিল, আর এই সিন্সটা হলো বাক্যের প্রথমে বসে। তো সিন্স, বিকজ, দো, অল দো, টিল, আনটিল এবং ডব্লিউএইচ ওয়ার্ড, এই যে হু, হুইচ, হোয়েন, হোয়ার, ডব্লিউএইচ ওয়ার্ড, এইগুলো দ্বারা যদি দুটো বাক্যাংশ যুক্ত থাকে তাহলে উভয় পাশে সাধারণত একই টেন্স বসে। মানে কি দেখো, এই যে দো আছে, দো বাংলাদেশ ইজ প্রেজেন্টে আই স্মল কান্ট্রি, যেহেতু প্রেজেন্ট আছে এই পাশে প্রেজেন্টে, শি হ্যাজ এ লার্জ পপুলেশন। এই যে বিকজ, এই পাশে পাস্টে, এই পাশে পাস্টে। আনটিল, এই যে কন্টিনিউড পাস্টে, পাস্টে। হোয়ার, ডব্লিউএইচ ওয়ার্ড, প্রেজেন্টে, প্রেজেন্টে, ঠিক আছে। আবার এগুলো ভিন্নও হইতে পারে, বিশেষ করে ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে প্রেজেন্ট থাকলে পাস্টও হইতে পারে, বাট সেম টেন্স লিখলেও হবে। তাহলে আমরা কি বুঝলাম, অ্যান্ড বাট অর দ্যাট অ্যাজ সিন্স বিকজ দো অল দো টিল আনটিল ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে উভয় পাশে সেম টেন্স হবে। চলে আসছি আমরা ১২ নম্বর নিয়মে। দেখো, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ থাকলে ভি টু মানে দুটো বাক্যাংশই ভি টু হবে। কীরকম দেখো, অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র দ্য থিপ স দ্য পুলিশ, এই যে পাস্টে ছিল না, পরে যাই লিখবো পাস্টে লিখবো। অ্যাজ সুন অ্যাজ থাকলে ভি টু। এমন হইতে পারে একটা ভি টু দেওয়া আছে, পরে অ্যাজ সুন অ্যাজ, পরেরটা হবে হলো ভি টু। এর একটা ব্যতিক্রম নিয়ম আছে যেটা ইদানিং ভালোই আসে পরীক্ষায়, সেটা হলো অ্যাজ সুন অ্যাজের পরে ভি টু থাকলে বাকিটা তো ভি টু লিখবো, কিন্তু অ্যাজ সুন অ্যাজের পরে একটা যদি প্রেজেন্ট থাকে তাহলে কি করব, বাকিটা প্রেজেন্ট বা ফিউচারে। এই যে দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপস প্রেজেন্টে, এই যে আমি ফিউচারে লিখে দিয়েছি শ্যাল বা উইল দিয়ে। ওকে, তো আমরা চলে এসেছি একদম লাস্ট নিয়মে, সেটা হলো ১৩ নম্বর নিয়ম, বিফোর আফটারের নিয়ম। এটা তোমরা ছোটোবেলা থেকে একটা উদাহরণ পড়ে এসেছো, যে রোগী আসার ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, পড়েছে এই বাক্যগুলো। তো নিয়মটা হলো এরকম, যে দুটি বাক্যাংশ যদি বিফোর বা আফটার দ্বারা যুক্ত হয় তাহলে একটা হবে ভি টু, একটা হবে হ্যাড প্লাস ভি3। একটা ভি টু, একটা হ্যাড প্লাস ভি3। কখন কোনটা হবে, হ্যাড প্লাস ভি3 হয় বিফোরের আগে, আফটারের পরে। তোমার এত মনে রাখার দরকার নেই, পরীক্ষাতে একটা বাক্যাংশ দেওয়া থাকবে, তাই না?
তো মনে করো বিফোর থাক আর আফটার থাক। যেটা দেওয়া আছে সেটা যদি ভি টু তে হয়, বাকিটা হবে হেড প্লাস ভি থ্রি। যদি হেড প্লাস ভি থ্রি দেওয়া থাকে, বাকিটা হবে ভি টু। উদাহরণ দেখো, উই হ্যাড ফিনিশড হেড প্লাস ভি থ্রি বিফোর দ্য বেল র্যাং পাস্টে। হেড প্লাস ভি থ্রি দেওয়া আছে, এই যে সরি এটা ভুল আছে। এটা ভি টু হবে, এটা হেড প্লাস ভি থ্রি হবে। একটু এলোমেলো হয়ে গেছে এটা, সরি। তো এই আর কি। তো এখন হলো আমাদের সেই লাস্টে জাদুকরের নিয়ম যে হ্যাঁ, ১৩টা নিয়ম তো শিখলাম কষ্ট করে। তো যদি পরীক্ষায় এই নিয়মগুলো থেকে না আসে, না আসার সম্ভাবনাও কিন্তু আছে, ২-১ টা নাও আসতে পারে। তো দেখো কি বলছি, কোনো নিয়ম না থাকলে অর্থ অনুযায়ী ২-১ টা ওয়ার্ড বসালেই হয়ে যাবে। মানে অর্থ অনুযায়ী ২-১ টা ওয়ার্ড। কিরকম দেখো, রিফাত ডাজ নট লাইক, কি লাইক করে না? জাঙ্ক ফুড। এটা হয়ে গেছে। ঠিক আছে? উই শুড প্লান্ট কি? মোর অ্যান্ড মোর ট্রিজ। আমি এই যে উদাহরণ দিয়েছি এগুলো কিন্তু আমার ইচ্ছা মতো না। এগুলো বোর্ড কোয়েশ্চেন থেকে কালেক্ট করেছি আমি। ঠিক আছে? তো আবার দেখো, দে আর টকিং, তারা কথা বলছে অ্যাবাউট দ্য প্রবলেম, সমস্যাটা সম্পর্কে। তাহলে কোনো নিয়ম না থাকলে আমরা অর্থ অনুযায়ী ২-১ টা ওয়ার্ড, প্রিপোজিশন দিয়ে ২-১ টা ওয়ার্ড লিখে দিতে পারি। আবার আমরা চাইলে যেকোনো একটা কনজাংশন দিয়ে সেই কনজাংশনের নিয়ম অনুযায়ী লিখতে পারি। মানে কি? দেখো ছিল উই শুড প্লান্ট, এটুকু দেয়া ছিল। আমি লিখলাম ট্রিজ, পরে সো দ্যাট দিলাম। সো দ্যাটের নিয়ম কি? সাবজেক্টের পরে ক্যান বা কুড প্লাস ভি ওয়ান, এভাবেও আমরা করতে পারি। তো এইভাবে নিয়ম না থাকলেও অর্থ অনুযায়ী ২-১ টা ওয়ার্ড বসালে কিন্তু হয়ে যাবে। তো এবার হলো বিভিন্ন যে প্রবাদগুলো এ যাবৎ পরীক্ষায় এসেছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো তোমরা এখান থেকেও দেখতে পারো। আর এর পিডিএফটা ইনশাআল্লাহ আমি এর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, এবং কোনো কিছু বলার থাকলে, জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।